সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের ধারাবাহিক অনলাইন ক্লাসের অংশ হিসেবে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ আজকের ক্লাসটি তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের উপরই হবে। তোমরা জানো রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে 6 থেকে একদম ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট পর্যন্ত, এমনকি চাকরি পরীক্ষা পর্যন্ত রাইট ফর্ম অফ ভার্ব অনেক গুরুত্বপূর্ণ। তোমরা যদি আজকের ক্লাসের বিষয়বস্তুগুলো যদি ভালো করে বুঝতে পারো, আশা করি তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের সমস্যা আর থাকবে না এবং তোমরা খুব সহজেই পরীক্ষায় রাইট ফর্ম অফ ভার্বের সমস্যা সমাধান করতে পারবে। তো চলো আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে বিস্তারিত কিছু জানি। রাইট ফর্ম অফ ভার্ব অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বে আমি ওয়ার্ড বাই ওয়ার্ড আমি লিখেছি সঠিক রূপ এ ভার্ব, অর্থাৎ ওয়ার্ড বাই ওয়ার্ড আমি যদি এটাকে ট্রান্সলেট করি তাহলে এটা। কিন্তু আমরা জানি যে প্রিপোজিশনের পর যখন কোনো নাউন থাকে তখন ওই শব্দটির অনুবাদ, ইংরেজি অনুবাদটা আসলে ওই প্রিপোজিশনের পরের যে শব্দ সে শব্দ থেকে অনুবাদ করতে হয়, অর্থাৎ পেছন থেকে একদম বাক্যের শেষ থেকে অনুবাদ করতে হয়। তার মানে আমি যদি এখন এটাকে সাজিয়ে বলি, তার মানে দাঁড়ায় ভার্ব এর সঠিক রূপ। তো আমরা চলে যাই রাইট ফর্ম অফ ভার্বসের রূপগুলোতে, ফর্মগুলোতে চলে যাই। রাইট ফর্ম অফ ভার্বস, ভার্বের সঠিক রূপসমূহ। তো এখানে একটি বিষয় বলে রাখা প্রয়োজন, সেটি হচ্ছে যে একটি ভার্বের কম করে হলেও সর্বোচ্চ 8টি ফর্ম থাকতে পারে, 8টি বা 9টি ফর্ম থাকতে পারে, আর সর্বনিম্ন 3টি বা 6টি। তো আমি তোমাদের বোঝার জন্যে সম্যক ধারণা বা প্রাথমিক জ্ঞান দেওয়ার জন্যে 6টি বিষয় নিয়ে আলোচনা করছি এবং এই 6টি বিষয় যদি তোমরা ভালো করে বুঝতে পারো, বাকি যে 3টি বিষয় রয়েছে সেগুলো সম্পর্কে তোমরা পরবর্তী ক্লাসগুলোতে জানতে পারবে এবং ওইগুলো তোমাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ নয়। তবে তারপরও আমি ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা চলে যাই এক নম্বরে দেখতে পাচ্ছি বেস ফর্ম, সংক্ষেপে V1, এবং ভার্বের ফর্মগুলো হচ্ছে রাইট, ওয়েট। পাস্ট ফর্ম V2, সংক্ষেপে আমরা নির্দেশ করি V2, এবং ভার্বের ফর্ম হচ্ছে রাইট ভার্বটি ফর্ম হয়ে গেল হচ্ছে রোড, ওয়েটেড। PP হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, এই PP ফর্মটি হচ্ছে V3 এবং ভার্বের ফর্ম হচ্ছে রিটেন, ওয়েটেড। জেরান ফর্ম হচ্ছে V1 প্লাস ING, রাইটিং এবং ওয়েটিং। ইনফিনিটিভ ফর্ম, যেটাকে আমরা বলি 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম 2 প্লাস V1, অর্থাৎ টু রাইট এবং টু ওয়েট। এস অর ইয়েস অর IES ফর্ম, যেটাকে আমরা এস ইয়েস অর IES অ্যাডেড ফর্ম বলি, সেটা হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে হচ্ছে এস ইয়েস IES এবং ভার্বটি দাঁড়াচ্ছে রাইটস, ওয়েটস। এই হচ্ছে ভার্বের ফর্মগুলো। তো তোমরা যেখানে দেখতে পাচ্ছ এখানে যেখানে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে রাইট ভার্বটি সঠিক, সেখানে কিন্তু আমরা যে ভার্বগুলো দেখতে পাচ্ছি রোড, রিটেন, রাইটিং, টু রাইট, এই ভার্বগুলো কিন্তু সঠিক হবে না। অর্থাৎ যেখানে রাইট সঠিক সেখানে কিন্তু বাকি ভার্বগুলো কি নয়, সঠিক নয়। তার মানে আমরা এখন জেনে নিব হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের ফর্মগুলো আমরা জেনে নিব, ভার্বগুলো কোন জায়গায় সঠিক এবং কোন জায়গায় সঠিক নয়, আমরা সেগুলো সম্পর্কে এখন একটু ডিটেলস আলোচনাতে যাব। তো তার আগে আমার একটি বিষয় বলে রাখা প্রয়োজন, অবশ্যই তোমরা এই ভার্বের ফর্মগুলো মুখস্থ করে ফেলবে। আমরা যেমনটি বলছিলাম সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব করার ক্ষেত্রে যে বিষয়গুলো অবশ্যই স্মরণীয়, মনে রাখার যোগ্য। দেখো আমি লিখে রেখেছি মাস্ট বি মেমোরাইজ, অর্থাৎ অবশ্যই মনে রাখতে হবে। এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এগুলোর কোনো বিকল্প নাই। অর্থাৎ আমাদের প্রথাগতভাবে আমাদের বইগুলোতে যেভাবে ইনফরমেশনগুলো প্রোভাইড করা আছে বা যেভাবে দেয়া আছে সেগুলো কিন্তু তোমাদের জন্য খুব বেশি একটি সহায়ক নয়। এবং আমার খারাপ লাগে বিষয়টি, সেটা হচ্ছে যে ভার্বের যে ফর্মগুলো বা রাইট ফর্ম ভার্ব শেখানোর জন্য যে ব্যবস্থাগুলো তোমাদেরকে করে দিয়েছে, এগুলো আমার কাছে অনেক সময় খুব জটিল মনে হয়, অনেক কমপ্লিকেটেড কিছু মনে হয়। যাই হোক, আমি তোমাদেরকে বিষয়টিকে আরও সহজ করার জন্য আমি চেষ্টা করছি। তো রাইট ফর্ম অফ ভার্ব শিখতে গেলে যে বিষয়গুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা জানি অক্সিলারি ভার্ব হচ্ছে 4 প্রকার, আমি লিখে রেখেছি। সেটা হচ্ছে টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব, মডাল এবং সেমি মডাল। তো টু বি ভার্বগুলো হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর,
শেল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, দুঃখিত বিন দুইবার লেখা হয়েছে। তো টু ডু ভার্বগুলো হচ্ছে ডু, ডাজ, ডিড, এবং টু হ্যাভ ভার্বগুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এবং আমি একটা বিষয় লিখে রেখেছি, সেটা হচ্ছে মডাল এবং সেমি মডাল। অর্থাৎ মডালগুলো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইনভার্টেড কমা দিয়ে উদাহরণ আমি মডেলগুলোকে আলাদা করে রেখেছি, আর এর বাইরে তোমরা যা দেখতে পাচ্ছ সবগুলোই হচ্ছে সেমি মডাল। তো এই বিষয়গুলো হচ্ছে টু বি ভার্বগুলো হচ্ছে অ্যামিজার, ওয়াজার, আমি বলে ফেলেছি এরই মধ্যে। মডেলগুলো সম্পর্কে আমি আরেকবার বলে দিচ্ছি, শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট, মাস্ট পর্যন্ত হচ্ছে পিওর মডেল, আর বাকি যেগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে সেমি মডেল। তো শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, আর বাকিগুলো হচ্ছে অট, নিড, ডেয়ার, অ্যাম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, ইউজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। তো আমরা এখন মডেল রিলেটেড রুলসগুলো দিয়ে আমরা রাইট ফর্ম অফ ভার্বগুলো একটু ব্যাখ্যা করব। অর্থাৎ মডেল দিয়ে আমরা ভার্বের ফর্মগুলোকে একটু ব্যাখ্যা করব, এক্সপ্লেন করে দেখব, এবং দেখব যে মডেলের কারণে, মডেল অক্সিলারি ভার্বের কারণে ভার্বের কী ধরনের পরিবর্তন সংঘটিত হয়, আমরা সেই বিষয়গুলো একটু এখন দেখব। শিক্ষার্থীরা, আমরা যা বলছিলাম, রাইট ফর্ম অফ ভার্বের যে মডেল রিলেটেড যে রুলসগুলো রয়েছে তার ভিতরে রয়েছে হচ্ছে 1, 2, 3, 4, অর্থাৎ 4টি রুলস রয়েছে। এই 4টি রুলসের বাইরে আর কোনো রুলসই তুমি পাবে না। অর্থাৎ এই মডেল রিলেটেড এই 4টি রুলস যদি তুমি ভালো করে প্র্যাকটিস করে নিতে পারো, তাহলে অবশ্যই তোমার রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে মডেল সম্পর্কিত কোনো বিষয়ে তোমার কোনো প্রবলেম হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। তো দেখা যাক, মডেল প্লাস V1 মডেলের পরে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম, মডেল প্লাস বি প্লাস V3, অর্থাৎ মডেলের পরে যদি বাক্যটি যদি প্যাসিভ হয় তাহলে সেক্ষেত্রে মডেল প্লাস ভি প্লাস ভার্বের বেস পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তারপর 3 নম্বর রুলস আমরা দেখতে পাচ্ছি মডেল প্লাস বি প্লাস V1 প্লাস আইএনজি, অর্থাৎ বাক্যটি যদি অ্যাক্টিভ হয়, অর্থাৎ বাক্যের ভার্বের কাজ যদি সাবজেক্ট করতে পারে, ঠিক আছে, তাহলে অবশ্যই সেটা কী হবে, বাক্যটি অ্যাক্টিভ হবে। তারপর আমরা যাচ্ছি মডেল প্লাস হ্যাভ প্লাস টু হ্যাভ প্লাস V3, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা দেখে নিই এই যে আমরা রুলসগুলো লিখেছি, এই রুলসগুলো দিয়ে আমরা 3টা এক্সাম্পল আমরা দেখে নিই, 4টা এক্সাম্পল আমরা দেখে নিই। সেটা হচ্ছে রানা শুড ডু হিজ ডিউটি প্রপারলি, রানা তার কাজ নিয়মিত করা উচিত। এখন আমরা 1 নাম্বার রুলসে রেখেছি মডেল প্লাস V1, তার মানে এখানে মডেল রয়েছে, শুড রয়েছে, তো শুডের পরে অবশ্যই কী হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। দেখো আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 লিখেছি, ভার্বের বেস ফর্ম লিখেছি। তারপরে আমরা যদি 2 নাম্বার রুলসটি দেখি, তাহলে দেখতে পাবো মডেল প্লাস ভি প্লাস V3। এখন ট্রিজ মাস্ট বি প্ল্যান্ট, অর্থাৎ গাছ রোপণের কাজ কিন্তু গাছ একা করতে পারবে না, অর্থাৎ কারো না কারো রোপণ করতে হবে। তাহলে ট্রিজ আমরা দেখেছি যে মডেলের পরে যদি বি থাকে তাহলে কি হবে, বাক্যটি প্যাসিভ হবে। প্যাসিভ হলে অবশ্যই কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা বিষয় বোঝো, অ্যাক্টিভ বাক্যটি অ্যাক্টিভ না প্যাসিভ সেটা কিন্তু তোমরা খুব সহজেই নির্ধারণ করে নিতে পারো। সেটা কীরকম, সেটা হচ্ছে অ্যাক্টিভ বাক্যে ভার্বের কাজটা যদি সাবজেক্ট করতে না পারে তাহলে কিন্তু সেটা কখনোই কী হবে না, অ্যাক্টিভ হবে না। তো রোপণের কাজটি কিন্তু কি করতে পারবে না, ট্রিজ করতে পারবে না, তাইলে অবশ্যই কারো না কারো রোপণ করতে হবে। তার মানে হচ্ছে বাক্যের ভার্বের কাজটি কী করতে পারবে না, সাবজেক্ট করতে পারবে না, বাক্যটি প্যাসিভ। অবশ্যই আমরা লিখেছি মডেল অক্সিলারি পরে বি থাকলে এবং বাক্যটি যদি প্যাসিভ হয় তাহলে কী হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে এখানে কী হবে, প্ল্যান্টেড হবে। তারপর আমি 3 নাম্বার রুলসে লিখেছি মডেল প্লাস বি প্লাস V1 প্লাস আইএনজি, মানে ভার্বের বেস ফর্মের সাথে হচ্ছে আইএনজি যোগ হবে, তার মানে বাক্যটি অবশ্যই কী দিতে হবে, অ্যাক্টিভ দিতে হবে। আচ্ছা, তাহলে আই শ্যাল বি ওয়েট ফর ইউ। এখন তাহলে ওয়েটের কাজটা তো অবশ্যই যিনি করছেন সাবজেক্ট করছেন এবং সাবজেক্ট ভার্বের কাজে সাবজেক্ট করতে পারছেন, তার মানে বাক্যটি হচ্ছে কি অ্যাক্টিভ, এবং এখানে কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি হবে, বেস ফর্মের সাথে অবশ্যই আইএনজি যোগ হবে, তার মানে আই শ্যাল বি ওয়েটিং ফর ইউ, তার মানে সঠিক উত্তর হচ্ছে ওয়েটিং। তারপরে 4 নাম্বার যে রুলস রয়েছিল সেটা হচ্ছে মডেল প্লাস হ্যাভ প্লাস V3, তার মানে ইউ শুড হ্যাভ হেল্প হিম। তো এই বাক্যটিকে যদি আমরা সাজিয়ে বলি, মানে সঠিক উত্তরের কথা চিন্তা করি, তাহলে আমরা স্ট্রাকচারে দেখতে পাচ্ছি মডেল হ্যাভের পরে ভার্বের কোন ফর্ম হচ্ছে, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে, তার মানে এখানেও কী হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, কারণ এই এক্সাম্পলটি এই স্ট্রাকচারকে কী করে, অ্যালাউ করে।
তার মানে ইউ শুড হ্যাভ হেল্প হিম, তার মানে হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে হচ্ছে হেল্প। তাহলে এই তোমরা মডেল সম্পর্কিত সমস্যার সমাধানগুলো দেখতে পেলে, এবং এই বাইরে মডেল সম্পর্কিত আর কোনো ধরনের রাইট ফর্ম ভাব তোমরা পাবে না। আশা করি তোমরা মডেল সম্পর্কিত যে রাইট ফর্ম ভাবগুলো আছে সেগুলো তোমরা বুঝতে পারবে, এবং এর বাইরে কোনো সমস্যা হলে সেটা অবশ্যই আমাকে জানাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি রাইট ফর্ম অফ ভার্বের অন্য অন্য রুলসগুলোর দিকে তাকাই, অর্থাৎ অক্সিলারি ভার্বের অন্য অন্য বৈশিষ্ট্যগুলোর দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে রুলস নাম্বার 5 এবং 6-এ আমি লিখেছি সেটা হচ্ছে টু ডু ভার্ব এবং টু হ্যাভ ভার্ব, অর্থাৎ টু ডুর পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম হয়, তোমরা জানো। টু হ্যাভ ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো সেই সূত্রে আমি কিছু ভার্বের ফর্ম লিখেছি, সেটা হচ্ছে V1, V2, V3। তোমরা দেখতে পাচ্ছ ব্রেক ভার্বটির পাস্ট ফর্ম হচ্ছে ব্রোক, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রোকেন। সি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে স, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন। তো এরকমভাবে এটাকে বলা হয় কনজুগেশন বা ফর্মস অফ কনজুগেশন অফ ভার্ব। তোমাদেরকে এগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে, কনজুগেশন অফ ভার্বগুলো। তো টু ডু ভার্বের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম হয়। আমরা যদি এক্সাম্পলগুলো দেখি, মানে ভিজ মানে হচ্ছে এক্সাম্পল, আমরা যদি ভিজগুলো দেখি, এক্সাম্পলগুলো দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আই ডোন্ট লাইক টি, তার মানে আমি চা পছন্দ করি না। তাহলে আমরা টু ডু ভার্বের পরে ভার্বের কোন ফর্ম হয় বলে আমরা জানি, অবশ্যই সেটা ভার্বের বেস ফর্ম। তাহলে অবশ্যই কারেক্ট আনসার হবে কি লাইক। আই হ্যাভ ব্রেক দ্য গ্লাস, আমরা জানি টু হ্যাভ ভার্বের পরে ভার্বের কোন ফর্ম হয়, টু হ্যাভ ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে সেই সূত্রে হ্যাভের পরে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তার মানে ব্রেক ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রোকেন। আমরা দেখতে পাচ্ছি ব্রেক, ব্রোক, ব্রোকেন। তার মানে আই হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, কারেক্ট আনসার হচ্ছে ব্রোকেন। তো টু হ্যাভ ভার্বগুলো কী কী তোমরা জানো? টু হ্যাভ ভার্বগুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। তো দ্য ডক্টর হ্যাজ প্রেসক্রাইবড সাম মেডিসিনস। তো হ্যাজের পরে যেহেতু টু হ্যাভ ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, V3 হয়, তাই সেই সূত্রে কারেক্ট আনসার কী হওয়ার কথা আমি জানি, অবশ্যই তোমরা জানো, তারপরও আমি বলে দিচ্ছি প্রেসক্রাইবড অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই হচ্ছে টু ডু ভার্ব এবং টু হ্যাভ ভার্ব রিলেটেড রাইট ফর্ম অফ ভার্বের রুলস। আমরা আরও কিছু রুলস দেখতে চাই, তো দেখা যাক। আমরা যদি রাইট ফর্ম অফ ভার্বের অন্য অন্য রুলসগুলোর দিকে তাকাই, অর্থাৎ অক্সিলারি ভার্বের অন্য অন্য বৈশিষ্ট্যগুলোর দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে রুলস নাম্বার 5 এবং 6-এ আমি লিখেছি সেটা হচ্ছে টু ডু ভার্ব এবং টু হ্যাভ ভার্ব, অর্থাৎ টু ডুর পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম হয়, তোমরা জানো। টু হ্যাভ ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো সেই সূত্রে আমি কিছু ভার্বের ফর্ম লিখেছি, সেটা হচ্ছে V1, V2, V3। তোমরা দেখতে পাচ্ছ ব্রেক ভার্বটির পাস্ট ফর্ম হচ্ছে ব্রোক, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রোকেন। সি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে স, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন। তো এরকমভাবে এটাকে বলা হয় কনজুগেশন বা ফর্মস অফ কনজুগেশন অফ ভার্ব। তোমাদেরকে এগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে, কনজুগেশন অফ ভার্বগুলো। তো টু ডু ভার্বের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম হয়। আমরা যদি এক্সাম্পলগুলো দেখি, মানে ভিজ মানে হচ্ছে এক্সাম্পল, আমরা যদি ভিজগুলো দেখি, এক্সাম্পলগুলো দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আই ডোন্ট লাইক টি, তার মানে আমি চা পছন্দ করি না। তাহলে আমরা টু ডু ভার্বের পরে ভার্বের কোন ফর্ম হয় বলে আমরা জানি, অবশ্যই সেটা ভার্বের বেস ফর্ম। তাহলে অবশ্যই কারেক্ট আনসার হবে কি লাইক। আই হ্যাভ ব্রেক দ্য গ্লাস, আমরা জানি টু হ্যাভ ভার্বের পরে ভার্বের কোন ফর্ম হয়, টু হ্যাভ ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে সেই সূত্রে হ্যাভের পরে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তার মানে ব্রেক ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রোকেন। আমরা দেখতে পাচ্ছি ব্রেক, ব্রোক, ব্রোকেন। তার মানে আই হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, কারেক্ট আনসার হচ্ছে ব্রোকেন। তো টু হ্যাভ ভার্বগুলো কী কী তোমরা জানো? টু হ্যাভ ভার্বগুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। তো দ্য ডক্টর হ্যাজ প্রেসক্রাইবড সাম মেডিসিনস। তো হ্যাজের পরে যেহেতু টু হ্যাভ ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, V3 হয়, তাই সেই সূত্রে কারেক্ট আনসার কী হওয়ার কথা আমি জানি, অবশ্যই তোমরা জানো, তারপরও আমি বলে দিচ্ছি প্রেসক্রাইবড অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই হচ্ছে টু ডু ভার্ব এবং টু হ্যাভ ভার্ব রিলেটেড রাইট ফর্ম অফ ভার্বের রুলস। আমরা আরও কিছু রুলস দেখতে চাই। রাইট ফর্ম অফ ভার্বের এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রুল নাম্বার 7 এবং 8-এ টু প্লাস ভার্বের বেস ফর্ম এবং অন্য সকল প্রিপোজিশনের পরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি। অন্য সকল প্রিপোজিশনের পরে ভার্বের বেস ফর্মের সাথে কি হচ্ছে, আইএনজি হচ্ছে, এবং টু প্লাস ভার্বের বেস ফর্ম। কিছু এক্সেপশন আছে, অর্থাৎ ব্যতিক্রম কিছু জিনিস রয়েছে, যেমন উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, বি ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলোর পরে অবশ্যই ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হয়। এগুলো হচ্ছে ব্যতিক্রম কিছু রুলস। তো
আমরা এই স্ট্রাকচারে যদি আমরা এই এক্সাম্পলগুলোকে বীজগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, সেটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে টু বাই সাম ফ্রুটস, অর্থাৎ কিছু ফল কিনতে। আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। তার মানে আমরা যেহেতু স্ট্রাকচারে দেখতে পাচ্ছি টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে, তার মানে এখানে উত্তরটি কী হবে, অর্থাৎ ভার্বের বেস ফর্মটি হবে, তার মানে বাই। এই ক্ষেত্রে 2 নম্বর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি উইথ এ ভিউ টু ট্রাভেল শি ওয়েন্ট টু আমেরিকা। উইথ এ ভিউ টু ট্রাভেল মানে হচ্ছে ট্রাভেলের উদ্দেশ্যে, ভ্রমণের উদ্দেশ্যে সে কোথায় গিয়েছিল, সে আমেরিকায় গিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে ব্যতিক্রম রুলসের কথা বলছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে উইথ এ ভিউ টুর পরে ভার্বের বেস ফর্মের সাথে কি হচ্ছে, আইএনজি হচ্ছে। তার মানে এখানে সঠিক উত্তরটা হবে হচ্ছে ট্রাভেলিং। আমরা 3 নম্বর রুলসে আরও একটি এক্সাম্পল দিয়েছি যে অন্য সকল প্রিপোজিশনের ক্ষেত্রে কি হয়। যেমন অন্য সকল প্রিপোজিশনের ক্ষেত্রে ফর সেভ দ্য চাইল্ড হি ডেডিকেটেড হিজ লাইফ। আমি উত্তরটি লিখিনি তোমাদেরকে বোঝানোর সাথে। তাহলে ফর সেভ, তাহলে আমরা জানি অন্য সকল প্রিপোজিশনের পরে ভার্বের কোন ফর্ম হয়, অন্য সকল প্রিপোজিশনের পরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হয়। তার মানে এখানে সঠিক উত্তরটি কী হচ্ছে, সেভিং। তো এই ছিল প্রিপোজিশন রিলেটেড এবং তার কিছু ব্যতিক্রম রুলসের এক্সাম্পল ও এক্সপ্লেনেশন। আশা করি তোমরা এগুলো বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা রুলস নাম্বার 8, 9 এবং 10 দেখব। 9 এবং 10, 9 নম্বর এবং 10 নম্বর রুলসে আমরা যা দেখতে পাচ্ছি টু বি ভার্ব এবং টু বি ভার্বের পরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি এবং টু বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি পাশে একটা এডিশনাল ইনফরমেশন তোমাদের জন্য দিয়ে রেখেছি, সেটা হচ্ছে ভার্বটি যদি অ্যাক্টিভ হয় তাহলে সেক্ষেত্রে টু বি ভার্বের পর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে বেস ফর্মের সাথে আইএনজি হচ্ছে, এবং ভার্বটি যদি প্যাসিভ হচ্ছে তো সেক্ষেত্রে ভার্বের পর টু বি ভার্বের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে। অর্থাৎ আমরা শিখবো হচ্ছে দুটি রুলস। একটা হচ্ছে টু বি ভার্বের পরে কখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে এবং টু বি ভার্বের পর কখন ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হচ্ছে। সচরাচর আমরা দুটি রুলসের ব্যবহার খুব বেশি দেখে থাকি এবং এই রুলসগুলো এর জন্য তোমাদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক, টু বি ভার্বের পর ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হচ্ছে। টু বি ভার্বগুলো কি আমরা দেখেছি অক্সিলারি ভার্বের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি যে টু বি ভার্বের পর টু বি ভার্বগুলো হচ্ছে অ্যামিজার, ওয়াজার, শেল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এগুলো আমরা দেখতে পেয়েছি। তো হি ইজ ওয়াস্ট হিজ টাইম উইদাউট ডুইং এনিথিং মানে হচ্ছে সে তার সময় অপচয় করে উইদাউট ডুইং এনিথিং, অর্থাৎ কোনো কিছু না করে। তার মানে আমরা এখানে টু বি ভার্বের পরে ভার্বের, যেহেতু আমরা জানি কোন ফর্ম হয়, আমরা স্ট্রাকচার দেখতে পেয়েছি টু বি ভার্বের পরে ভার্বের বেস ফর্মের সাথে আইনি, তাহলে সেক্ষেত্রে এটার সঠিক উত্তর হবে হচ্ছে ওয়াস্টিং। তারপরে যদি আমরা 2 নম্বর এক্সাম্পলটা দেখি, সেটা হচ্ছে a lot of electronic products are import from China। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে আমার, সেটা হচ্ছে যে ইম্পোর্টের কাজটা কি কখনোই এই লট অফ প্রোডাক্টস কি কখনো নিজে ইম্পোর্ট করতে পারে? উত্তরে অবশ্যই তোমরা চিন্তা করবে না। তার মানে হচ্ছে এই প্রোডাক্ট ইম্পোর্টের কাজটি কোনোভাবেই নিজে প্রোডাক্ট করতে পারে না। কাউকে না কাউকে কী করতে হয়, প্রোডাক্টটা ইম্পোর্ট করতে হয়। তো সেক্ষেত্রে অবশ্যই এই ইম্পোর্টের কাজটি কী করতে পারবে না, প্রোডাক্ট করতে পারবে না। এই ক্ষেত্রে অবশ্যই বাক্যটি কী হবে, প্যাসিভ হবে। এবং টু বি ভার্বের পর এখানে যে টু বি ভার্ব আছে, সেই টু বি ভার্বের পর ভার্বটা কী হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। সেক্ষেত্রে সঠিক উত্তর হবে হচ্ছে ইম্পোর্টেড। তোমরা বুঝতে পারছো আশা করছি। তারপর আমি আরও একটি এক্সাম্পল দিয়েছি, হি ইজ গো টু গেট আ জব, সে একটি চাকরি পেতে যায়। আসলে যখন আমরা সঠিক উত্তর বসাবো তখন তার অর্থ পরিবর্তিত হবে। টু বি ভার্বের পর যেহেতু আমরা বরাবরের মতোই বলছি ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হয়, তাই সেক্ষেত্রে তার সঠিক উত্তর হবে হচ্ছে গোয়িং। তো এ ধাপে তোমরা টু বি ভার্বের ব্যবহারগুলো জানতে পারলে। তো সর্বোপরি আমি চেষ্টা করেছি রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে তোমাদেরকে একটি প্রাথমিক ধারণা দেওয়ার জন্য। এই ধারণার ওপর ভিত্তি করে যদি তোমরা এই রাইট ফর্ম অফ ভার্বের এই অক্সিলারি ভার্বগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে যদি তোমরা অবশ্যই ধারণা রাখতে পারো, আমার মনে হয় যে
তোমরা এগুলো খুব সহজে রাইট ফর্ম ভাবটাকে নিতে পারবে এবং সলভ করতে পারবে। বইয়ে যে বিভিন্ন ধরনের সূত্র দেয়া আছে, ক্লু দেয়া আছে, ওগুলো দেখে খুব বেশি দূর রাইট ফর্ম ভাব তোমরা স্মরণে আমার মনে হয় না রাখতে পারবে। এবং উপযুক্ত ক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্ব, যে কথাটা হচ্ছে ভার্বের যে সঠিক রূপ, সেটা তোমরা চিহ্নিত করতে পারবে বলে আমার মনে হয় না। তারপরে অবশ্যই যদি কেউ সেটা করতে পারে তাহলে অবশ্যই তাকে স্বাগতম। কিন্তু আমার মনে হচ্ছে যে যেভাবে আমি তথ্যগুলো তোমাদের নিকটে উপস্থাপন করেছি, তাতে করে বইয়ে আমি অনেক বই দেখেছি এরকমভাবে দেয়া নেই। আর এই তথ্যগুলোকে খুব সাবলীল করে তোলা হয়েছে যেন তোমরা এই বিষয়গুলো সম্পর্কে ধারণা পাওয়া মাত্রই তোমরা সহজেই যেন রাইট ফর্ম ভাবগুলো কী করতে পারো, ভার্বের রাইট ফর্মগুলো তোমরা যেন ব্যবহার করতে পারো এবং ডিস্টিংগুইশ করে নিতে পারো যে কোন জায়গায় রাইট হবে, কোন জায়গায় রোড হবে, এগুলো যেন তোমরা বুঝে নিতে পারো। তো এই সম্পর্কে যদি কোনো জটিলতা তোমাদের মধ্যে আরও থাকে, তোমাদের যদি আরও কোনো তথ্য পাওয়ার বা কোনো কিছু জানতে চাওয়ার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমাদের যে স্কুলের চ্যানেল রয়েছে সেখানে কমেন্টস করে জানাবে এবং আমি সাথে সাথে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের সর্বোপরি সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।